বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক শিহাব সুমন এবং আমাদের সাথে আরও আছেন গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়েই মূলত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি একটু তুলে ধরব তা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। বাংলা স্থানীয় সময় বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে আরও 4 কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সিইসি হিসেবে বিএনপি যে দুজনের নাম প্রস্তাব করেছিল তার মধ্যে এএমএম নাসির উদ্দিনের নাম ছিল। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। 2009 সালের জানুয়ারিতে অবসরে যান। বিএনপির মিত্র দলগুলোর বেশিরভাগের তালিকাতেও তার নামটি ছিল। পরবর্তী যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন। লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। সেখানে অন্য তথ্য যদি দেখি যে বৃহস্পতিবার সেনাকুঞ্জে সংবর্ধন অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন, এক যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগ মুক্তি কামনা করছি। প্রধান উপদেষ্টা আরও বলেছেন এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, কিন্তু আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না। এবং আরেকটি তথ্য তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতের 5টি ও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে গত 24 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরপর যে তথ্যটি রয়েছে তা হচ্ছে বিএনপি ছেড়ে ঝালকাঠি 1 আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন শাহজাহান ওমর। হামলা থেকে বাঁচতে শাহজাহান ওমর রাজাপুর থানায় গিয়ে আশ্রয় নেন। পরে অন্য একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ এবং গ্রেফতার হওয়ার পর ঝালকাঠি 1 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুঙ্কার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার জন্য কোনো ঘটনাই না, আমি আবারও দেশের এমপি মন্ত্রী হব। এরপর যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেডাই খান পান্না। এ বিষয়ে তিনি বলেছেন সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো। এক সাংবাদিক প্রশ্ন করেছেন অতীতে আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, এখন তার পক্ষে লড়তে চাইছেন, এটি আপনার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কিনা? উত্তরে জেডাই খান পান্না বলেছেন অবশ্যই সাংঘর্ষিক, কিন্তু প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। মানবিক দিক বিবেচনা করেই আমি শেখ হাসিনার পক্ষে লড়ার আগ্রহ প্রকাশ করছি, তবে আমি যে কোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে। এরপর যে তথ্যটি আছে তা হচ্ছে বাংলাদেশের স্বার্থে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন বলে মনে করছেন এবং তিনি মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। সার্জিস বলেছেন বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা 2 দলের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণে দেশ ও মানুষকে নিয়ে চিন্তার জায়গা ক্রমান্বয়ে উন্নত হয়নি যতটা হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেছেন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না। কেউ যদি মনে করে তারা বিচারের পূর্বে রাজনীতি করবে এবং নির্বাচনে অংশ নেবে, আমরা জীবন দিয়ে হলে তাদের প্রতিরোধ করব, প্রয়োজনে দ্বিতীয় আরেকটি অভ্যুত্থান হবে। এবং এরপর আমি শেষ একটি তথ্য একটু ছোট করে তুলে ধরতে চাই তা হচ্ছে ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা। যাত্রী নিরাপত্তার সাথে ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রাখা হয় একটি নির্দিষ্ট সময়। এদিকে রাজধানীর আগারগাঁ, নাখালপাড়া, বসিলা, গাবতলী, মোহাম্মদপুর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করেন অটো রিকশা চালকরা। তাদের এই আন্দোলনের ফলে এসব সড়কেও এবং প্রধান সড়কেও যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
এবং আরেকটি যে বিষয় এই সংশ্লিষ্ট তা হচ্ছে যে সারা দেশের প্রধান সড়ক ও ফ্লাইওভারগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ বাহাউদ্দিন আল ইমরান জনস্বার্থে নোটিশ পাঠান। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব আমাদের আলোচকদের সাথে। আমি একটু শুরুতেই যেতে চাই আব্দুর রশিদ জিতু, আপনার কাছে যেই বিষয়টি নিয়ে সবশেষ যে প্রসঙ্গটি বলছিলাম, ব্যাটারি চালিত অটোরিকশা, আমরা দেখলাম যে একদিন কি দুদিন আগেই ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিমের মৃত্যু হয়। আপনাদের ক্যাম্পাস এলাকায় এখনো অটোরিকশা চলছে কিনা, কি অবস্থা একটু বলবেন? আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের গত দুদিন আগে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53তম ব্যাচের মার্কেটিং ডিপার্টমেন্টে আমাদের এই কনিষ্ঠতম ছোট বোন আফসানা করিম রিচি, সে আমাদের নতুন কলা ভবনের সামনে অটো রিক্সা ধাক্কায় সে মারাত্মক আহত হয়। এবং সেখান থেকে তাকে যখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আনা হয় এবং সেখানে তার অবস্থা খুবই গুরুতর থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে তাকে আমাদের সাভারের এনাম মেডিকেল কলেজে পাঠানো হয় এবং এনামের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই যে আফসানা করিম রিচি যে মারা গেলেন, তিনি 19শে অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার প্রথম আসা হয় এবং এক মাস পূর্বেই, এক মাস পরেই 19 নভেম্বর সে কিন্তু মৃত্যুবরণ করে, যেটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে খুবই একটি দুঃখজনক ঘটনা। এই ঘটনার পরপরই ওই দিন রাতেই সাধারণ শিক্ষার্থীরা এবং ওই আফসানা করিম রিচির ব্যাচের বন্ধুরা সবাই খুবই আন্দোলনে ফেটে পড়ে এবং তৎক্ষণাৎ একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা আমাদের উপাচার্য মহোদয়ের বাসভবন থেকে যায় এবং উপাচার্য মহোদয়ের কাছে 8 দফা লিখিত দাবি দেয়। এবং এর মধ্যে অন্যতম ছিল যে ক্যাম্পাস থেকে সকল ধরনের অবৈধ যেই ব্যাটারি চালিত অটো রিক্সা আছে সেগুলো বন্ধ করতে হবে। এবং ওই দিনের পর থেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসে যত ধরনের ব্যাটারি চালিত যানবাহন ছিল সেগুলো বন্ধ আছে এবং পায়ে চালিত যেগুলো আছে সেই রিক্সাগুলো এখনো ক্যাম্পাসে চলমান রয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু শিহাব সুমন আপনার কাছে আসতে চাই। এই বিষয়টা নিয়েই আমি একটু প্রশ্নটা আপনার কাছে যেটা রাখতে চাই, আমি যদি একটু দেখি যে আমি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে দেখলাম যে বলা হচ্ছে বাংলাদেশে সারা দেশে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা 50 লাখ, কমার বেশি, যার সবগুলোই আসলে তৈরি হয়েছে অবৈজ্ঞানিকভাবে, যার একটি বড় অংশ এবং 3 চাকার রিক্সার সাথেই ব্যাটারি লাগানো হয়, যেটা আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে। এখন এই যে সড়কে যে পরিমাণ ব্যাটারি চালিত রিক্সা আসলে চলে, এটা কি পুরোপুরি বন্ধ করার কোনো সুযোগ আছে আপনি কি মনে করেন, নাকি নিয়ম করে দিয়ে, যেমন এই যে বলা হচ্ছে সড়কে, মহাসড়কে, ফ্লাইওভারে উঠতে না দেওয়া এবং এই ধরনের আরো প্রয়োজনীয় কিছু নিয়ম করে আসলে এটাকে চলতে দেয়া যায় কিনা? স্পেশালি ঢাকায় অটোরিকশা বন্ধর যে ব্যাপার, যদি বন্ধ করতে চায়ও, এটা আসলে কতটা কঠিন সিদ্ধান্ত আপনি কি মনে করেন? ধন্যবাদ। দেখুন, ব্যাটারি চালিত রিক্সার সঙ্গে প্রায় 50 লাখ যেটি বলা হচ্ছে সংখ্যা আমাদের সারা দেশে, এর সঙ্গে 50 লাখ মানুষের বা পরিবারের জীবন জীবিকার প্রসঙ্গটি জড়িত। কিন্তু পাশাপাশি জন নিরাপত্তার বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। একই সঙ্গে বিষয় হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা তো আগে আমাদের দেশে ছিল না। এটি একটি কাস্টমাইজ রিক্সা, এটা সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক। এর আকৃতি, ডিজাইন এবং প্রকৃতির সঙ্গে গতির কোনো সামঞ্জস্য থাকছে না। সো আমি মনে করি এই মুহূর্তে রাতারাতি এই ধরনের একটি রিক্সাকে বন্ধ করে দেওয়া, গণপরিবহনের মাধ্যমকে বন্ধ করার চেয়েও আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা যদি এই রিক্সাগুলোকে রেগুলেট করার, ধাপে ধাপে রেগুলেট করার পদ্ধতিতে নিয়ে আসেন এবং একই সঙ্গে একে কিভাবে বৈজ্ঞানিকভাবে গতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের সড়কে চলাচলের উপযোগী করে তোলা যায়, সেটি হওয়া উচিত আমাদের অন্যতম প্রধান একটি বিবেচ্য বিষয়। কারণ আসলেই হিউম্যান হলার বা 3 চাকার রিক্সা, মনুষ্য চালিত রিক্সা, এটি খুব অমানবিকও বটে। যদিও আমরা ঢাকার ঐতিহ্য হিসেবে এটিকে দেখছি, কিন্তু সেই ঐতিহ্যকে একটু সংস্কার করে গতি নিয়ন্ত্রণের মাধ্যমে যদি বৈজ্ঞানিকভাবে এটিকে নিয়ন্ত্রণ করা যায় এবং পরিচালিত করা যায়, রেগুলেট করা যায়, এই বিষয়টি সব পক্ষের জন্য একটি উইন উইন সলিউশন তৈরি হবে। এ প্রসঙ্গে আমি একটু অ্যাড করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা খুবই মর্মান্তিক, খুবই হার্ট ব্রেকিং। মাত্র 1 মাসের মাথায় একদিন বিশ্ববিদ্যালয়ের তরতাজা প্রাণ একটি ছাত্রীর মারা যাবার কথা ছিল না। আমার প্রশ্ন হচ্ছে, এটি যে অবৈজ্ঞানিক, বিশ্ববিদ্যালয় একটি নিয়ন্ত্রিত এলাকা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কর্তৃপক্ষ, প্রশাসন
আসলে কি করেছেন এই ধরনের রিক্সাকে কেন এতদিন ধরে অবাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি নিয়ন্ত্রিত এলাকায় চলার অনুমতি দিলেন বা কারা দিলেন, সেই বিষয়টাও পাশাপাশি এখন সামনে এনে দায়ীদের দৃষ্টান্তমূলক একটি বিচার ব্যবস্থা আনা উচিত। জি, শিহাব সুমন, ঠিক এই প্রশ্নটিতে আমি আসলে যেতাম আব্দুর রশিদ জিতুর কাছে, যে এই যে এতদিন যে চললো, একটি দুর্ঘটনা ঘটলো, তারপরে আমরা দেখছি যে ব্যবস্থা নেওয়া হলো, কিন্তু এতদিন যে চললো কার পারমিশনে চললো, কিভাবে চললো, অথবা কি কেউ জানতো না বিষয়টা, নাকি কোনো কিছু হয়নি দেখে এটাকে আসলে অ্যাকনলেজমেন্টেই নেওয়া হয়নি, এই বিষয়টা একটু বলবেন আব্দুর রশিদ জিতু? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমরা দেখেছি ক্যাম্পাসের কোনো ধরনের ব্যাটারি চালিত রিক্সা সেখানে ছিল না। সেখানে কিন্তু সম্পূর্ণ পায়ে চালিত বা প্যাডেল চালিত রিক্সা সেগুলো ছিল, এবং কিছু অটো ভ্যান ছিল, সেগুলো কিন্তু পায়ে চালিত ছিল। তারপরে যখন সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়নের ছোঁয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে দেখতে পাই আমরা ধাপে ধাপে অনেকগুলা আহ ওই যে ভাই যেটা বললেন যে সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা যে অটো রিক্সা, সেগুলো ক্যাম্পাসে ঢোকে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই তারা সম্পূর্ণ পর্যায়ে যে অনুমতি বা অনুমোদন নিয়ে কিন্তু সেই ক্যাম্পাসে 350টি অটো রিক্সা চলমান ছিল। এবং যখনই গতবারও কিন্তু আমরা দেখেছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী যে অটো রিক্সার ধাক্কায় খুবই গুরুতর আহত হয়, এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা তখন তৎক্ষণাৎ এই অটো চালিত রিক্সা বন্ধের জন্য আমরা আন্দোলন করি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক সময়ের জন্য এই ধরনের গাড়িগুলো বন্ধ করে দেয়। কিন্তু দেখতে পাই তারপরেই কয়েকদিন পরেই যখন কিছু ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন, তারা বলতে শুরু করে যে যাদের জীবিকার একমাত্র নির্ভর ছিল, একমাত্র ইয়ে ছিল যে এই অটো রিক্সাগুলো, কিন্তু এখন যদি তারা এগুলো বন্ধ হয়ে যায় তাহলে তাদের জীবিকার বিকল্প উপায় কি হবে। এ সকল হুমকো কিছু ছুতো হয়, তারা কিন্তু আবারও প্রশাসনকে চাপ প্রয়োগ করে এই অটো রিক্সাগুলো ক্যাম্পাসে আবার প্রবেশ করে। তখনই কিন্তু আমরা প্রশাসনকে দাবি জানিয়েছিলাম যে আমরা বিকল্প কোনো যানবাহন সেখানে আমরা ক্যাম্পাসে ঢুকাতে পারি কিনা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন যদি আমাদের সাময়িক সমস্যা যেটা সমাধান করেছেন অটোরিক্সা আবারও পুনরায় ক্যাম্পাসে পারমিশন দিয়ে, সেটি না করে যদি অটোরিক্সা তখনই যদি একদম পুরোপুরি ক্যাম্পাস থেকে ব্যান করে দিয়ে, অর্থাৎ একদম পুরোপুরি নিষিদ্ধ করে দিয়ে বিকল্প কোনো কিছু যানবাহন যদি ক্যাম্পাসে আমরা ব্যবস্থা করা যেত, তাহলে কিন্তু আজকে যে আফসানা করিম ঋষির মতো মাত্র 1 মাসে একটি তরতাজা প্রাণ আমরা হারাতাম না। তাই এখন আমি তো জি জিতু, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে সম্পূর্ণ দায়ী করব। কারণ তা জানেন সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং সম্পূর্ণ গতি নিয়ন্ত্রণহীন ভাবে যে গাড়িগুলো যেভাবে চলে তা জানার পরও তারা কেন, কারণ সরকার থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন শহরে বা বিভিন্ন উপশহরে এই ধরনের অটো রিক্সা বন্ধের জন্য বিভিন্ন সময় কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছেন। তা জানার পরও বিশ্ববিদ্যালয়ের মতো একটা সুনিয়ন্ত্রিত অঞ্চলে, সুনিয়ন্ত্রিত এলাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এই অটো রিক্সার পারমিশন দিয়েছেন, তা এই দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। না সেটি নিয়ে বিতর্ক হতে পারে, আমি সেটি না, আমি একটু যে বিষয়টি জানতে চাচ্ছি আব্দুর রশিদ হুম, জিতু, যে এখন তো আপনি যেটা বলছেন যে অটো রিক্সা চলছে না আপনাদের ক্যাম্পাসে, হুম, হুম, পায়ে চালিত রিক্সা চলছে অথবা ব্যাটারি চালিত রিক্সা চলছে না, সেই ক্ষেত্রে এখন আপনারা কি করছেন, এখন আপনারা কিভাবে যাতায়াত করছেন, যে এটা যে কমে গেল? আহ, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের দাবির মুখে আমাদের শাটল বাসের ব্যবস্থা করেছে। 1 ঘন্টা পর পর আমাদের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো দিয়ে, গুরুত্বপূর্ণ রাস্তায় শাটল বাস আছে, এবং সেটি দিয়ে আমরা যাতায়াত করি। এবং এছাড়াও আমাদের অনেকের ব্যক্তিগত বাইসাইকেল আছে, বাইসাইকেল দিয়ে আমরা যাতায়াত করি। পাশাপাশি ক্যাম্পাসে কিছু সংখ্যক প্যাডেল চালিত রিক্সা আছে, সেগুলো দিয়ে আমরা যাতায়াত করি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানিয়েছি যে অতি সত্বর যাতে শিক্ষার্থীদের আহ যাতায়াতের সুবিধার্থে যাতে ব্যাটারি চালিত রিক্সার পরিবর্তে যাতে পায়ে চালিত কোনো কোনো সুনিয়ন্ত্রিত বা তাদের প্রশিক্ষণপ্রাপ্ত চালক দিয়ে যদি সম্ভব হয়, যাতে আহ সুনিয়ন্ত্রিত কিছু পায়ে চালিত রিক্সা যাতে ক্যাম্পাসে অতি সত্বর চালু করা হয়, না ঠিক এবং আছে, সেই সাথে যাতে কিন্তু আব্দুর রশিদ জিতু, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আপনাদের বাসটা দেওয়া হয়েছে 1 ঘন্টা পর পর, আপনি যেটা বলছিলেন যে বাসটা যাতায়াত করে, এই বাস সার্ভিসটা কি অস্থায়ীভাবে দেওয়া হয়েছে? এই সার্ভিসটা কি জাহাঙ্গীরনগর এরিয়ার ভিতরে কি সবসময়ের জন্য দেয়া যায় না? প্রশাসন কি বলছে, নাকি এতে কোনো জটিলতা রয়েছে? দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন 1 ঘন্টা পর পর একটি বাস, কিন্তু আপনারা জানেন আমরা প্রায় 15,000 শিক্ষার্থী এখানে আছি। 1 ঘন্টা পর পর আমার যদি কোনো ইমার্জেন্সি কাজ থাকে, আমার ক্লাস থাকে বা পরীক্ষা থাকে, আমি তো 1 ঘন্টা পরে যে বাস আসবো সেটার জন্য আমি অপেক্ষা করবো না। আপনি জানেন আমাদের আবাসিক হলগুলো থেকে আমাদের ডিপার্টমেন্ট গুলো অনেক দ্রুত রয়েছে। তো আমি যদি কোনো কারণে আমার পরীক্ষা থাকে বা ইমার্জেন্সি কাজ থাকে, তখন তো আমার 1 ঘন্টা সেই বাসের জন্য অপেক্ষা করা সম্ভব নয়। তো সেজন্য আমাদের হয়তো ব্যক্তিগত বাইসাইকেল অনেকের নাই, কারণ 15,000 শিক্ষার্থী সবার তো বাইসাইকেল থাকা সম্ভব না। আরেকটা বিষয় হলো আমাদের ক্যাম্পাসে কিন্তু যারা লাইসেন্সহীন যে বাইক আছে সেই বাইকও কিন্তু নিষেধাজ্ঞার আওতায় আছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা স্থায়ীভাবে যাতে এই সমস্যা সমাধানের জন্য অন্যান্য ক্যাম্পাসে যেমন কুয়েট
বা আমাদের ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি বা অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে আমরা দেখেছি যে শাটল চক্রাকারে ঘোরার জন্য ছোট কিছু যানবাহন, সেগুলো আমরা যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি জেনেছি যাতে একটা স্থায়ী সমাধানের দিকে আগান তারা। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব। আমি একটু একটু সংযোজন করতে চাচ্ছিলাম এই জি, বিষয়ে। এটি খুব সিম্পল আসলে। পুরো রাজ্য তো আর জুতো তৈরির আবিষ্কারের মতো রবীন্দ্রনাথের পুরো রাজ্য ঢেকে দেওয়ার সুযোগ নেই। আমরা বাংলাদেশ এখন বহির্বিশ্বে সাইকেল রপ্তানি করছি। বাইসাইকেল খুবই জনপ্রিয় পরিবেশ বান্ধব একটি মাধ্যম। মাত্র 15,000 শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে 2,000 সাইকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগেই ব্যবস্থা করে রাখা যেতে পারে, যার যখন যেখানে প্রয়োজন সেটি নির্দিষ্ট পার্কিং লটে রেখে উনি আবার তার কাজে চলে যাবেন। ইট ইজ ফ্রি ফর অল। এবং বিশ্ববিদ্যালয়ের ভেহিকেল মেনটেন্যান্স ডিপার্টমেন্টের মতো এই বাইসাইকেল গুলো নিয়মিত ভিত্তিতে মেনটেন্যান্স এরও একটি ব্যবস্থা থাকা যেতে পারে, কারণ এগুলো কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে কেউ নিয়ে যেতে পারবে না। জাস্ট বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোকে নিয়ন্ত্রণ করলে হয়। খুব সিম্পল সলিউশন। জি, শিহাব সুমন, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছেই আসবো যে বিষয়টি নিয়ে। আমরা যেটা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন এবং আরও 4 জন কমিশনার, এবং সিইসি হিসেবে বিএনপি এবং বিএনপির যে মিত্র দলগুলো তারা যে 2 জনের নাম প্রস্তাব করেছিলেন, এএম নাসির উদ্দিনের নাম তাদের মধ্যেও ছিল এবং তিনি একজন যিনি সিইসি নির্বাচিত হলেন। সব মিলিয়ে এই নির্বাচন কমিশন আপনি কেমন দেখছেন? কেমন নির্বাচন কমিশন গঠন হলো? দেখুন, প্রথমত বলতে হয় এটি খুবই সুন্দর একটি উদ্যোগ। আমরা সবগুলো রাজনৈতিক দলের যে দাবি নির্বাচনের আবহ তৈরি করা, এই প্রথম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী আবহের দিকে বাংলাদেশ যাচ্ছে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অবশ্যই একটি সুন্দর শুভ উদ্যোগ, এবং খুব বেশি সময়ও যে ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার নিয়েছেন এই নির্বাচন কমিশন গঠনের তেমনটাও বলা যায় না। যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ে এটি সম্ভব হয়েছে। আহ আর যে নামগুলোর কথা এসছে, প্রধান নির্বাচন কমিশনার জনাব নাসির উদ্দিন, তিনি অবশ্যই একজন যোগ্য লোক। উনি একজন জাদ্রেল আমলা ছিলেন সরকারের। সেই হিসেবে ওনার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং আমাদের এখানে নির্বাচনের যে বিধিবিধান আছে, এখন একটি সুষ্ঠু নির্বাচন বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কারের জন্য সরকারের একটি কমিশন কাজ করছে। এই বিষয়গুলো নির্ভর করবে আগামী দিনে এই সংস্কার কমিশনের সুপারিশগুলো কতটুকু বাস্তবায়ন করা যাবে তার উপর। দেখুন, কমিশন আগেও ছিল আমাদের, আগেও সরকারের বিভিন্ন পর্যায়ের যোগ্য ব্যক্তিত্বরাই এখানে দায়িত্ব পালন করেছেন। আমার মনে হয় মূল ইচ্ছাটা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সদিচ্ছা কতটুকু আছে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য, সেটি গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি 1990 সনে নির্বাচন বা পরবর্তী সময়ে 2001 মইনুল সরকারের সময়কার নির্বাচনের কথা দেখি, মোটা দাগে সেটি সবার কাছে গ্রহণযোগ্য ছিল। তার মানে পিছন থেকে নীতি নির্ধারকরা চেয়েছেন বলেই তেমনটা হয়েছে। আমরা আশা করছি ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই বর্তমান নাসিরউদ্দিনের নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদেরকে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপহার দেবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু আব্দুর রশিদ জিতু আপনার কাছে আসতে চাই। আমি একটু এই বিষয়ে কথা বলবো। আমি একটি তথ্য দিয়ে নিই, যেটা হচ্ছে যে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এই যে দেশের যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় ছাত্ররা বিক্ষুব্ধ। আপনি নিশ্চয় দেখেছেন সিটি কলেজ, ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিতুমিরের শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছেন, নানা রকমের নানান কিছু চলছে। অটো রিকশাওয়ালারা আজকে রাস্তায় নেমেছিলেন তাদের দাবি দাওয়া নিয়ে। প্রতিদিন কিছু না কিছু রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে। এই যে পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার কি এখন আপনার মনে হচ্ছে যে এই সব কিছু মিলিয়ে এবং রাজনৈতিক দলগুলোর নানা রকম যে চাপ আছে সবকিছু মিলে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের জন্য এক রকমের চাপ অনুভব করছে, এটা কি আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি একটি গণঅভ্যুত্থান পরবর্তী সরকার। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার যেহেতু তার উপরে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা জনমানুষের অনেকটা বেশি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে 8ই আগস্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্ব নিলেন এবং তার সাথে অন্যান্য যে উপদেষ্টা মন্ডলী এসেছেন, সকলে কিন্তু একটা খুবই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু দায়িত্বতে আসছেন। কারণ তারা কিন্তু একটা স্বাভাবিক পর্যায়ে কিন্তু দায়িত্ব নিতে আসেননি। বিভিন্ন দেশের চাপ, বহির্বিশ্বের চাপ, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের চাপ, সেই চাপ কিন্তু মোকাবেলা
পরে তারা যাচ্ছেন, কিন্তু আমরা দেখেছি তাদের এই যে ক্ষমতা নেওয়ার দায়িত্ব নেওয়ার পরে বর্তমান সময়টুকুতে দেশের বিভিন্ন আইন এবং দেশের বিভিন্ন আপনার শৃঙ্খলা, দেশের বিভিন্ন বাজারের উদ্যোগতি সকল বিষয় মিলে কিন্তু দেশের যে পরিপূর্ণ যা নিয়ন্ত্রণ সেটি করতে অনেকটাই তারা ব্যর্থ হয়েছেন। এবং এর পাশাপাশি বর্তমান যেহেতু প্রধান নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং এই যে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু অলরেডি দেখছি আমরা যে জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দল, ইসলামী দল এবং জামায়াত ইসলাম, তারা কিন্তু নির্বাচন নিয়ে অনেক মন্তব্য করেছেন। তাই আমরা আশা করব যে এই সরকারের কাছে কিন্তু আমাদের একটা আশা ছিল যে শুধুমাত্র এই সরকার কিন্তু একটি নির্বাচন দেওয়ার জন্য আসেনি। আমরা এই সরকারের কাছে অনেক আমাদের প্রত্যাশা আছে। আমরা চাই এই সরকার আমাদের যেই নির্বাচন কমিশন সংস্কার করে এবং নির্বাচন কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, গতবার যেভাবে নির্বাচন কমিশনে হয়েছিল এবং সেই নির্বাচন কমিশনকে আমরা কিন্তু বিভিন্ন পেশাজীবী বিভিন্ন মানুষ আমরা সাধুবাদ জানিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি সেই নির্বাচন কমিশন কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি এবং এই জন্য অনেক দল সেখান থেকে কিন্তু নির্বাচনে অংশ নেয়নি। তো আমরা আশা করব যে আমাদের এই অন্তর্বর্তীকালে সরকার যত ধরনের চাপ থাকুক সেই চাপ মোকাবেলা করে তারা নির্বাচন কমিশনকে সংস্কার করে এবং যখনই মনে করবেন যে এখন একটা নির্বাচন দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখনই তারা নির্বাচন দিবেন। তার জি আগেই কোনো দলের বা কোনো রাজনৈতিক পেশা মহলের চাপে তিনি নির্বাচন দিবেন না, কারণ এই সরকার আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সরকার। আমাদের ছাত্র জনতা যতদিন পর্যন্ত এই সরকারকে মনে করবে যে না এই সরকার নির্বাচন দেওয়ার মতো এখনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, ততদিন পর্যন্ত তিনি এই নির্বাচন দিবেন জি দিবেন আপনাকে না, ধন্যবাদ এটা আব্দুর রশিদ জিতু। আমি আসবো আপনার কাছে, আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি নিয়ে আপনাদের সাথে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, শিহাব সুমন এবং আব্দুর রশিদ জিতু। আপনাদেরও আবার স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। শিহাব সুমন, আপনার কাছে একটু আসবো, আমি একটু প্রশ্নটি রাখি। আমরা যেটি দেখলাম যে সেনাকুঞ্জে যে অনুষ্ঠান ছিল সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারা কথা বলেছেন একটি লম্বা সময় ধরে, হাস্যোজ্জ্বল পরিবেশ ছিল। এবং এখানে যে বিষয়টি, বিএনপির অনেক নেতা গত 3 মাস ধরে তারা বলে আসছেন বিভিন্ন সময় যে তারা -2 বা নানা রকমের ষড়যন্ত্রের আশঙ্কা করছেন অথবা এই ধরনের সন্দেহ করে আসছেন, নানা সময় তারা বক্তব্যে বলছেন। আপনার কি মনে হয় আজকের যে আমরা পরিবেশটা দেখলাম এতে করে বিএনপির চিন্তা ভাবনা এই ধরনের -2 নিয়ে যে আলোচনা হয় নানান সময় অথবা সন্দেহ করা হয়, নানান ষড়যন্ত্র, এগুলোর এই চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে কতটা সহযোগী হবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, আজকের বেগম খালেদা জিয়ার উপস্থিতি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এটি একটি সিগন্যালিং ভ্যালু আছে এবং আমাদের বিএনপি নেতা কর্মীরা তো বটেই, সারা দেশের রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন তাদের সবার মাঝেই এটি একটি আশার সঞ্চার করেছে। তবে আমি পাশাপাশি এও বলে রাখছি যে -2 ফর্মুলার কথা আমরা যা সাম্প্রতিক সময় শুনছি, আসলে এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি ভেরি ফ্লুইড সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এর বেশিরভাগই হয়তো স্পেকুলেশন বা এর কোনো কনক্রিট ভিত্তি নেই। এই -2 ফর্মুলার কথা কেউ চিন্তা করছে, বা -2 মানে প্রধান দুটি রাজনৈতিক দলকে যদি বাদ দিয়ে আপনি নির্বাচনের কথা বলেন, তাহলে নির্বাচনের স্টেক হোল্ডার বা এই মাঠের প্লেয়ার কারা? আমি তো দেখি না বা মানুষও দেখে না। সেক্ষেত্রে আজকে দুজনের, প্রধান উপদেষ্টা এবং বেগম খালেদা জিয়ার এই সৌহার্দ্যপূর্ণ আলোচনা যে ছবি প্রকাশিত হয়েছে, একটি ছবি কিন্তু অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করে মানুষের মনে, একটি বদ্ধমূল বিশ্বাস ও ধারণা তৈরি করার ক্ষেত্রে ওনার আজকের এই উপস্থিতি বেগম জিয়ার এবং ওনাদের ভিতরকার কথোপকথন মানুষকে অনেক বেশি আশাবাদী করবে যে বাংলাদেশ হয়তো আগামী দিনে একটি ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দিকেই যাচ্ছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। জি আপনাকে ধন্যবাদ। আমি একইভাবে আব্দুর রশিদ জিতু আপনার কাছেও এই বিষয়ে জানতে চাইবো। আমি একইভাবে যদি একটু বলি, এই যে নির্বাচনের ব্যাপারে আর কি, বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই বিএনপির কাছেও আসলে একটা আস্থা তৈরির জায়গার ব্যাপার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য রাজনৈতিক দলের কাছেও যেমন একটি আস্থা তৈরির জায়গার ব্যাপার রয়েছে। এই বিষয়টি, আজকের এই বিষয়টি আপনি কতটা ইতিবাচক হিসেবে দেখছেন? আজকে আমাদের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেখানে বাংলাদেশ সরকারের সাবেক 2বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি, আমরা আসলেই ভাই যেটা বললেন এটা, এই যে উপস্থিতির একটা তাৎপর্য রয়েছে। এবং তিনি কিন্তু শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী
তাই সে সব দিকে বিবেচনা করলে তিনি বাংলাদেশের মধ্যে খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং আমরা দেখেছি আওয়ামী শাসন আমলে তিনি কারা নির্যাতিত ছিলেন এবং তার উপরে মিথ্যা মামলায় তাকে কতভাবে ফাঁসানো হয়েছিল, এবং সেটি দিয়ে কিন্তু তিনি দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায়ও কারা ভোগ করেছেন। তাই সামনে যেই সময়টা আসবে বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে বিএনপি থেকে যে সাপোর্ট বা যেটা পাওয়ার প্রত্যাশা করে, আশা করি আমাদের জাতীয়তাবাদী দল সেই সাপোর্টটা বর্তমান সরকারকে সেটা দিবেন। এবং বিএনপির কাছে সেটাই প্রত্যাশা থাকবে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে, যে অন্তর্বর্তীকালীন সরকারকে যাতে সর্বোচ্চ সাপোর্টটা এখান থেকে দেওয়া হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু শিহাব সুমন আপনার কাছে আসবো যে বিষয়টি নিয়ে, এই নির্বাচন রাজনীতি এই প্রসঙ্গেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের স্বার্থে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা দুই দলের মধ্যে সীমাবদ্ধ। শিহাব সুমন, আপনি এই বিষয়ে কিছু বলবেন? নতুন দল তো আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন নতুন দল এসেছে এবং সামনে হয়তো আরো নতুন দল আসবে, কিন্তু এতে এই যে দুই দলের মধ্যে যে রাজনৈতিক প্রতিযোগিতার কথা বলা হচ্ছে, এর মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আসলে সময় হয়েছে বলে আপনি মনে করছেন? এখন পর্যন্ত আমরা যা দেখছি, দেখেন এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচের বিষয়। আমাদের রাজনীতি দুটি দলের ভেতরেই থাকবে, না আরো এক্সপ্যান্ডেড হবে, আরো মূলধারার রাজনৈতিক শক্তি, যেমন আমাদের এখানে আমরা যদি তৃতীয় চতুর্থ দলগুলোর কথা বলি, জাতীয় বাংলাদেশ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, তারাও কিন্তু খুব স্ট্রং হোল্ড নিয়ে সোসাইটিতে আছেন। সো এর পাশাপাশি নতুন রাজনৈতিক দল করার, গঠন করার বা রাজনীতি করার অধিকার সবারই রয়েছে বাংলাদেশে। আমরা যে কোনো সুস্থ ধারার রাজনৈতিক দলকেই সাধুবাদ জানাই আমরা নাগরিক হিসেবে, এটি সবার অধিকার। তবে বাস্তবতা আসলে কতটুকু অ্যালাউ করে সেটি সময় বলতে পারবে। এখন পর্যন্ত আমি দেখছি না যে নতুন কোনো রাজনৈতিক দল এসে বড় ধরনের কোনো ব্রেক থ্রু করতে পারে, কারণ আমাদের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একটি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন পাওয়ার যে প্রক্রিয়া, তার একটি অন্যতম বিষয় হচ্ছে সারা দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত তার অফিস এবং সংগঠন নেতা কর্মী থাকতে হবে। সো রাতারাতি আসলে ঢাকায় বসেই কেউ চাইলেই যে একটি দল গঠন হয়ে যাবে বা আগামী নির্বাচনেই সেই দল বড় ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে, তেমনটা নয়। বাট নতুন তৃতীয় ধারার রাজনৈতিক, তৃতীয় ধারার একটি ওপিনিয়ন আমাদের এখানে গড়ে ওঠার বাস্তবতা রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে কারা সেটিকে ম্যানুভার করবেন বা মানুষকে সংগঠিত করে একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্মে বা লক্ষ্যে নিয়ে যাবেন, সেটি খুব সময় সাপেক্ষ, এটি সহজ হবে না। আমি আরেকটু অ্যাড করি, আজকের বক্তব্যেই সম্ভবত আহ অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছিলেন যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, এবং আপনি যেটা বলছিলেন একটু আগে, তারা জীবন দিয়ে হলো দরকার হলে আবার আন্দোলন করে প্রতিহত করবে। এই বিষয়টিও কতটা প্র্যাগমেটিক আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের উপরে হয়তো একটি চাপ তৈরি করবে। কিন্তু অন্তর্বর্তী সরকার তার মতো করে বিভিন্ন, আমরা দেখছি প্রচুর গণমামলা একটি তৈরি হচ্ছে, এবং এই গণমামলা ইভেন্চুয়ালি কিন্তু আমাদেরকে আবারও গণগ্রেপ্তারের সংস্কৃতিতে নিয়ে যাবে। তার মানে আমরা এই তত্ত্ববর্তী সরকারের গঠনের আগের দলীয় সরকারের সময় দেখতে পেয়েছি একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীর কর্মী এবং নেতাদের বিরুদ্ধে গণগ্রেপ্তারের অভিযান চলতো ঢালাও ভাবে। এখন যদি সে আবার একই ধরনের অভিযান চলে ঢালাও ভাবে, আমি বলছি ঢালাও ভাবে, তাহলে কিন্তু আরেক ধরনের বৈষম্যের ভিতরেই আমরা পড়ে গেলাম। তো বৈষম্য বিরোধী আন্দোলন যদি আবার নতুন করে আরেক সমাজে আরেক ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি উস্কে দেন বা দিচ্ছেন কিনা, সেটিও আমাদের ভাবনার বিষয় আছে। আপনার পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি যদি কোনো অপরাধে অভিযুক্ত হন, তার মানে এই না যে পুরো গ্রামবাসী ওই পরিবারের বাকি সদস্যদেরকে একঘরে করে ফেলবেন। নিয়মতান্ত্রিক ভাবে যারা দোষী তাদের নামে বিচার হচ্ছে। আমাদের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি জনগণের যথেষ্ট আস্থা রয়েছে। আমার মনে হয় বিচার বিভাগ দোষীদেরকে সেই প্রক্রিয়ার মাধ্যমে ট্রায়াল প্রসেসের ভিতর দিয়েই আমরা তাদেরকে চিহ্নিত করতে পারবো। কিন্তু রাজনৈতিক দল হিসেবে একটি দলকে নিষিদ্ধ করে ফেলা, নির্বাচনে অংশ নিতে না দেওয়া, এটা সমাজে দূরত্ব কমিয়ে আনার বদলে আরো বাড়াবে বলে আমার মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ। আব্দুর রশিদ জিতু, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন, এবং আমি সাথে একটু যে বিষয়টা যোগ করতে চাই তা হচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে নতুন রাজনৈতিক দল তো আমরা দেখেছি যে আগেও এসেছে এবং আগামী তো আসবে, যেমনটা বলছিলাম, কিন্তু এই দলগুলো আসলে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় কেন হয়ে উঠতে পারে না? একটু আব্দুর রশিদ জিতু, আপনি যদি আপনার মতামত কি ব্যাপারে? আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো কেন সৃষ্টি হয়, এটা আমরা আগে জানি।
রাজনৈতিক দলগুলো সৃষ্টি হয় জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা বিগত দিনেও দেখেছি যে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক নিবন্ধিত দল রয়েছে, এবং খুব রিসেন্টলি যদি আমরা বিবেচনা করি সেখানে দেখা যায় ডাকসুর সাবেক বিপি যে গণ অধিকার পরিষদ নামে একটি নতুন দল হয়েছে, এবং সেই দল কিন্তু তারা কিন্তু রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কিন্তু আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে যেমন সারা দেশের ছাত্র সমাজ এবং ছাত্রদের পাশাপাশি সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের যে সমর্থন পেয়েছিলাম, এই ছাত্ররা যদি নতুন একটি রাজনৈতিক দল গঠনের দিকে আগায়, তারা সারা দেশের সেই মানুষের যেই জনসমর্থন পাবে কিনা সেটার দিকে আমার একটু সন্দিহান আছি। কারণ আমরা জানি যে ছাত্র আন্দোলন আর রাজনৈতিক দল দুটি সম্পূর্ণ ভিন্ন কথা, ভিন্ন বিষয়। এই যে ছাত্ররা সারা দেশের, তারা যখন আন্দোলন চলাকালীন সময়ে আমাদেরকে বিভিন্নভাবে সমর্থন জুগিয়েছেন, এই সকল শিক্ষার্থীরা কিন্তু কোনো না কোনো দলের সমর্থক। এখন যেহেতু আপনি যদি বলি যে আওয়ামী ফ্যাসিস্ট যে একটা বৃহত্তর দল ছিলেন, তারা এখন হয়তো রাজনৈতিক মাঠে নেই, কিন্তু এই যে আওয়ামীপন্থী মানুষ, তারা কিন্তু বিভিন্ন দল, পুরাতন যে দলগুলো আছে সেই দলে কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু কি হয়তো আওয়ামী লীগ যদি নির্বাচন না আসে সেগুলোতে অন্তর্ভুক্ত করবেন। তো এখন নতুন একটি রাজনৈতিক দল এই মুহূর্তে আসলে গঠন করাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমি একটু সন্দিহান আছি। কারণ ছাত্রদের উচিত এই মুহূর্তে নতুন একটি রাজনৈতিক দলের গঠনের চেয়ে দেশে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কার করা দরকার, কি উদ্দেশ্যে আমরা গণঅভ্যুত্থান করেছিলাম, এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময় যে বিষয়গুলো আসলে জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কতটুকু হয়েছে, সেই বিষয়গুলো জনমানুষের কথা শুনে সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের মাঠে থাকা উচিত। এখন যদি আমরা শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠনের জন্য ভবিষ্যতে ক্ষমতার চর্চার জন্য, অবশ্যই আমি বলবো যে শিক্ষার্থী সমাজের তাদেরকে সুষ্ঠু দ্বারা রাজনীতির জন্য তারা রাজনৈতিক দলে আসা দরকার আছে। কিন্তু এই মুহূর্তে সেটি আছে কিনা সেটির ব্যাপারে আমি অনেকটা সন্দিহান। কারণ আমাদের বর্তমান যেই ছাত্র জনতা, যেই অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে সমর্থন দিয়ে বর্তমানে আমাদের সবচেয়ে বড় কাজ বলে আমি মনে করি। আমি যদি বর্তমানে এই সরকারকে বিভিন্নভাবে সমর্থন বা সাপোর্ট না দিই, তাহলে এই সরকার তাদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে কি পারবে না, সেটা কিন্তু অনেকটা আমাদের উপর ডিপেন্ড করছে। সুতরাং আমরা ভাববো এখন রাজনৈতিক দল গঠনের চিন্তাকে এক পাশে রেখে দেশের যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ কাজগুলো এখনো সংস্কার করা হয়নি বা সংস্কার যাচ্ছে না, সেই বিষয়গুলোকে সরকারকে আমরা চাপ প্রয়োগ করা উচিত। তাহলেই আমরা জনমানুষের আকাঙ্ক্ষাকে যখন আমরা বাস্তবায়নের দিকে রূপ দিতে পারবো, তখন জনগণই আমাদেরকে রাজনৈতিক দল গঠন করা উচিত কি উচিত না সেটা কিন্তু জনমানুষই নির্ধারণ করে। এবং আমরা ভবিষ্যতে জনমানুষের কথা বলার জন্য বা জনগণের অধিকার বাংলাদেশে বাস্তবায়নের জন্য তখন আমরা রাজনৈতিক দল গঠন করার জন্য আগাতে পারি। কিন্তু এই মুহূর্তে সেটি রাজনৈতিক দল জি গঠনের দিকে আগালে বাংলাদেশের জন্য একটা সুযোগ হবে না। জি আব্দুর রশিদ, যেহেতু আপনি যেরকম বলছিলেন আমি ওই কথাটাই আসলে বলতে চাই যে নতুন রাজনৈতিক দল আসতে পারে, কিন্তু তারা আসলে নতুন কি নিয়ে আসছে, কোন চিন্তা ভাবনা নিয়ে আসছে, সামনের বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, এই পলিসিগুলো আসলে ভেরি ইম্পর্টেন্ট। তারা কিভাবে মানুষের সামনে আসলে তুলে ধরবেন যেই রাজনৈতিক দলই যারা আসবেন অথবা সেটা যাই হোক। কিন্তু যদি সেটা না হয়, সেটা যদি না করতে পারে, সেক্ষেত্রে এই যে বড় রাজনৈতিক দলগুলোর সাথে আসলে তারা কিভাবে প্রতিযোগিতা করবে, শিহাব সুমন আপনি যদি আমাকে একটু বলতেন। হয়তোবা সময়ের সাথে সময়ের প্রয়োজনে হয়তোবা নতুন রাজনৈতিক দল আরও আসবে, কিন্তু তারা আসলে কি নিয়ে আসা উচিত সাধারণ জনগণের সামনে, তাদের আসলে এজেন্ডাগুলো কি হওয়া উচিত, বড় রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা কিভাবে তারা আসলে তাদের তুলে ধরতে পারেন, আপনার কি মনে হয়? দেখুন, বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল চেতনাটি ছিল সেটি হচ্ছে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। মানে সকল দল মত নির্বিশেষে একটি জাতি সত্তা হিসেবে এই 53 বছর পর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে যাতে এগিয়ে যেতে পারি। আমার মনে হয় এই জায়গাটিতেই লুকিয়ে আছে নতুন কোন দলের সবাইকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা, যে আসুন আমরা এক দেশের এক নাগরিক হিসেবে একটি নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাই, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাই, অতীতকে পেছনে ফেলে বা অতীতের বিষয়গুলোকে আমরা একপাশে রেখে। কারণ এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যদি আসলে প্রতিনিয়তই গত 10 বছর আগের ঘটনা বা 20 বছর আগের ঘটনা একদল আরেক দলের সঙ্গে কাদা ছড়াছড়িতেই থাকি, তাহলে আমাদের উন্নতি যেমন ব্যাহত হয়, আবার এই কাদা ছোড়াছুড়ি কিন্তু আমাদেরকে দ্বিদলীয় রাজনীতিতে বারবার বিভক্ত করছে। এই দ্বিদলীয় রাজনীতির যে সূক্ষ্ম কুটচাল এবং দ্বন্দ্ব, এখানেই তৃতীয় একটি রাজনৈতিক শক্তির খুব শক্তিশালী ভাবে আবির্ভাবের সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে কে কখন কিভাবে সেটিকে একত্রিত করে, জনগণের এই ফোর্সকে, এই সামাজিক শক্তিকে একত্রিত করে সামনে এগিয়ে নেন, সেটি দেখার বিষয়। আমি এখন পর্যন্ত ওরকম অবিসংবাদিত কোনো সম্ভাবনাময় নেতা দেখতে পাচ্ছি না।
জি, আব্দুর রশিদ জিতু, আপনি এই বিষয়ে কিছু বলতে চান? সম্ভাবনা দেখেন, আমাদের শিক্ষার্থীদের নেতৃত্বে কিন্তু এই যে আমাদের দীর্ঘদিনের যেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে আমরা স্বৈরাচার হাসিনাকে আমরা হটাতে সক্ষম হয়েছিলাম, তখন শিক্ষার্থীদের কিন্তু আমরা সারা বাংলাদেশের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে গেছিলাম। একটি হলো আওয়ামী লীগের পক্ষে শক্তি, আর সারা দেশের মানুষ হলো আওয়ামী লীগের বিপক্ষ শক্তি। কিন্তু আমরা দেখেছি যখনই 5ই আগস্ট যে হাসিনা সরকারের পতনের পর পরে কিন্তু যে আমরা দেখেছি আমরা বিভিন্ন কারণে দ্বিধা বিভক্ত হয়ে গেছি। কিন্তু আন্দোলন চলাকালীন সময় আমাদের যেই ইউনিটি ছিল, আন্দোলন শেষ হওয়ার পরে আমরা কিন্তু আমাদের সেই জাতীয় ঐক্যটা যখন আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল সেই ঐক্যটা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। সুমন ভাই যেটা বললেন যে আমাদের ছোট ছোট অনেকগুলো দল আছে বাংলাদেশের মধ্যে, এই যে ছোট ছোট দল বা নতুন একটি রাজনৈতিক দল গঠন করে মানে জনমানুষের কল্যাণ সাধিত করতে হবে, সেটা কোনো আসলে ফ্রুটফুল হবে না। তা আমি মনে করি যে আমরা যদি আসলে বাংলাদেশের কল্যাণ বয়ে আনতে চাই এবং জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই, ছোট ছোট যে দলগুলো আছে, যেহেতু সব রাজনৈতিক দলের উদ্দেশ্যই কিন্তু আমাদের কি জনগণের কল্যাণ সাধন করা বা জনগণের কথা বলা। এখন বৃহত্তর দুইটি রাজনৈতিক দলকে যদি বিবেচনা করি, আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল, এর পাশাপাশি যেই দলগুলো এখনো আছে জাতীয় পার্টি বা জামাত ইসলাম বা সেগুলো, এই দুই দলের কিন্তু সমকক্ষ এখনো হয়ে উঠতে পারেনি। তা আমি যদি শিক্ষার্থীদের নিয়ে বা আমি যদি এখন নতুন একটি রাজনৈতিক দল গঠন করি, সেই দল বর্তমান আমি যে বৃহত্তর দলগুলো আছে সেই দলকে টেক্কা দিতে পারবো কিনা সেটা কিন্তু আমার বহু একটা চ্যালেঞ্জ। আর রাজনৈতিক দল গঠন করাই কিন্তু আমার শেষ না, এই রাজনৈতিক দলকে টিকিয়ে রাখা এবং জনগণের কাছে পৌঁছানো, জনগণের কথা নিয়ে ভবিষ্যতে রাজনৈতিক মাঠে থাকা, নির্বাচনে অংশ নেওয়া, যদি আমি সেই ক্ষেত্রে সফল হতে পারি বা আমি যদি দেখি সারা দেশের মানুষ আমাদের আসলেই আমাদের সেইভাবে সমর্থন দিচ্ছে বা আমাদের সেই ধরনের উল্লেখযোগ্য বা আমাদের গ্রহণযোগ্য লিডার তৈরি হয়েছে, তাহলে কিন্তু রাজনৈতিক দল গঠনের দিকে আমাদের আগানো উচিত। নতুবা রাজনৈতিক দল গঠন করে আমরা কিন্তু ব্যর্থ হব। এবং এখন পর্যন্ত শিক্ষার্থী সমাজ আছে বা আমাদের যারা উল্লেখযোগ্য সমন্বয়ক আছেন বা নাগরিক কমিটি যারা আছেন, তাদের যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে, পরবর্তী সময় কিন্তু সেই গ্রহণযোগ্যতা কিন্তু আমরা হারাতে পারি, এটা আমার শঙ্কা আছে। জি, আব্দুর রশিদ জিতু, আপনাকে ধন্যবাদ। আমার সময় সংক্ষিপ্ত, তারপর আমি একটু শিহাব সুমন, আপনি যদি আমাকে একটু 2-3 মিনিটের মধ্যে একটা বিষয় একটু বলেন। আমি যেমন অনুষ্ঠানের শুরুতে একটি তথ্য দিচ্ছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেরাই খান পান্না, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি এই বিষয়টিকে খুবই ওয়েলকাম করছি। যেহেতু প্রত্যেক নাগরিকেরই আইনি সহায়তা পাওয়ার সম্পূর্ণ অধিকার আমাদের সংবিধান নিশ্চিত করেছে। আর আমাদের দেশে এটি নতুন কোনো ঘটনা নয়। আমরা এর আগে প্রয়াত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের ক্ষেত্রে দেখেছি, উনি একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে উনি পরামর্শ দিয়েছেন এবং উনি কোর্টে লড়েছেন। তো জেডাই খান পান্নার এই বিষয়টিকে আমি আরো ওয়েলকাম করি এই কারণে যে দেখা গেছে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি একজন কঠোর সমালোচক ছিলেন, গঠনমূলক সমালোচক ছিলেন সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে। ঠিক সেই একই ব্যক্তি যখন আইনি পেশার দায়বদ্ধতা থেকে, নিজের বিবেকের দায়বদ্ধতা থেকে যখন বলেন, একজন প্রাজ্ঞ আইনজীবী হিসেবে যখন কোর্টে দাঁড়িয়ে বলেন যে তিনি শেখ হাসিনার আইনি অধিকার রক্ষার জন্য তিনি তার পক্ষে লড়বেন, আমার মনে হয় এটা আরো অনেককে উৎসাহিত করবে। বিশেষ করে বর্তমানে সময়ে যখন আইনজীবীরা বিভিন্নভাবে তাদের আসামির পক্ষে মামলা লড়তে গিয়ে আদালত প্রাঙ্গণে লাঞ্ছিত হচ্ছেন, এমনকি বিচারকের সামনে লাঞ্ছিত হচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদের সম্মুখে লাঞ্ছিত হচ্ছেন, এবং দুঃখজনক হচ্ছে আমরা একটি ঘটনার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের কথা শুনিনি। এটি কি ধরনের বৈষম্যহীন সমাজের দিকে আমাদেরকে নিয়ে যায়, আমাদের নীতি নির্ধারকদের মনে হয় সে বিষয়ে ভাবার সুযোগ রয়েছে। বিশেষ করে আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। জি, আপনাকে ধন্যবাদ শিহাব সুমন এবং আব্দুর রশিদ জিতু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের সময় শেষ, অনুষ্ঠান শেষ করতে হবে। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি
TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।